কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রেজেন্স বিশ্বাসে মিলায় বন্ধু অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের উপর বিশ্বাস রেখেছেন বলেই আমাদের সাথে আপনারা আছেন। এবং আমাদের উপর বিশ্বাস রেখে একে একে অনেক অতিথি এসছেন। আজকেও একজন তারকা অতিথি আছেন আমাদের সাথে এবং তার প্রসঙ্গে যদি আমি এতটুকু বলতে চাই বা এভাবে বলতে হয় তাহলে আমি বলতে পারি যে শি ইজ বোল্ড, শি ইজ বিউটিফুল অ্যান্ড শি ইজ এ মাল্টিফেসেটেড অথবা মাল্টি ট্যালেন্টেড ফিমেল অ্যাক্টর এবং তিনি আমাদের অতি প্রিয়, অতি আপন। আমাদের এই অনুষ্ঠানে আসছেন মৌসুমী হামিদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আছেন আমাদের কাছের প্রিয় বন্ধু, যেহেতু বিশ্বাসে মিলায় বন্ধু সুতরাং বন্ধু, আমাদের খুব কাছের মিষ্টি একটি মেয়ে যার নাম হচ্ছে মৌসুমী হামিদ। মৌসুমী হামিদ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এটা হচ্ছে প্রথম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি এন্ড আই হোপ ইটস নট এ ভেরি কি বলে খুবই টিপিক্যাল ইন্টারভিউ তো না, একেবারেই না, আই ক্যান বি ভেরি ফ্রেন্ডলি। একদম না, একদম না। তুমি মনে করো ড্রয়িং রুমে বসে আছো, আমার সাথে চা খাচ্ছ আর গল্প করছো, শেষ। ওকে, দ্যাটস এরপর আর কোনো কথা হবে না। আচ্ছা, আমাদের অনুষ্ঠানটাকে আমরা 3টা সেকশনে ভাগ করেছি। তো প্রথম সেকশনে আমরা চটপট চলে যাই, ঠিক আছে? চলো। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের 3টা ভাগ আছে। প্রথম ভাগে আমরা চলে যাচ্ছি এবং প্রথম ভাগটির নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। আমার হাতে কিউ কার্ড চলে এসেছে, যদিও ওই কার্ডে কোনো কিউ নাই, বাই দ্য ওয়ে। আমি যা বলবো এমনি বলবো, ঠিক আছে? এটা একটা ভাব, এটা শো অফ, ইউ নো, এটা পাবলিসিটি। কালের কণ্ঠের বিশ্বাসে মিলায় বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে হাতে রাখার দরকার কি? দাও, আমি মাথায় রেখে দিই, আরো ভালো পাবলিসিটি হবে। তা বটে, এটা একটা খারাপ না আইডিয়াটা। আচ্ছা বলো মৌসুমী, প্রথম কথা হচ্ছে যে জীবনের গল্প আমরা শুনতে চাই, যদিও আমি চাই যে আমাদের সবার জীবনের গল্প অনেক বড় হোক, তো কিন্তু ছোটবেলার যে গল্পটা তোমাকে দেখে আমি যতদূর চিনি, আমরা ইউ ইউজ টু কল মি তুই দাদা, যদি এটা আসলে ফর্মাল কোনো ইয়ে না হয় তাহলে শোন প্লিজ। ইয়েস, তাহলে শোন, নাও ইটস তাহলে শোন, তুই তোর ছোটবেলার গল্প বল আমারে। তো তোমার কোন, তুমি কি শুনতে চাও? আমি শুনতে চাই, আমি যতদূর জানি তুই খুব ডানপিটে ছিলি, এখনো যেরকম ওই রকমই। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, এখন ঠান্ডা একটু, এইটা হালকা ঠান্ডা, হালকা স্লাইড। তাহলে ভাই আগের গল্প কর। আচ্ছা, আগে আসলে আমি খুবই দুরন্ত ছিলাম। আব্বু আর্মিতে ছিল, আমার জন্ম হয়েছে ঢাকা তোমার সিএমএইচে, কিন্তু ধরো আব্বু আর মানে আব্বুর চাকরির সুবাদে ধরো আর সব সময় ঢাকায় থাকার সৌভাগ্য হয় নাই, মাঝে মাঝে গ্রামেও থাকছি, গ্রামের স্কুলেও পড়ছি। ইন্টারেস্টিং থিং অ্যাবাউট মাই লাইফ ইজ, মানে ধরো আমার লাইফের ধরো মানুষের যে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এই যে ট্রান্সফরমেশন গুলোর যে টাইমটা, আমি না বেশিরভাগ টাইম না গ্রামে কাটাইছি। ওকে, এবং এইটা আমার লাইফ মানে আমার জীবন বোধে আমাকে, আমার মনে হয়েছে আমাকে অনেক সমৃদ্ধ করছে। মানে আমি তো ধরো গ্রামে যখন ছিলাম আমি প্রচন্ড দুরন্ত ছিলাম, আমি থাকতাম বেশিরভাগ সময় থাকতাম গাছে, মানে ওইটাই বলতেছিলাম আর কি, তোর লাগে ওরকম। হ্যাঁ, বেশিরভাগ সময় গাছেই থাকতাম। তো ধরো লাঠি দিয়ে পিটাই আমাকে গাছ থেকে নামানো হতো বেশিরভাগ সময়। ধরো স্কুলের টাইম চলে যাচ্ছে, আমার কেন জানি মনে হয় যে পুরুষরা মানে ছেলেরা ভয় পায় পেত তোকে। ইউজুয়ালি আমাকে ছেলে পেলে প্রপোজ করতে ভয় পায় স্কুলে বা তোমার অ্যাডভান্টেজ আছে একটা। হ্যাঁ, ভয় পায় তো কেন বলে যে ও পাগল, মায়ের মুড় দিতে পারে। এক্স্যাক্টলি তাই, এই ভয়ে আমাকে ছেলে পেলে প্রপোজ করতে। এনিওয়ে, কিন্তু আমি ধরো শৈশবে আমি ঘুরে বেড়াইছি মাঠে ঘাটে, আমি শালিক পুষতাম, শালিকের জন্য ওই যে ধরতাম, তোমার কি বলে ঝিঝি পোকা ধরে বেড়াইতাম, ফড়িং ধরতাম, তারপরে আমি যে রস চুরি করতাম, আমি রাত্রেবেলা চাচুদের সাথে কোচ নিয়ে মাছ ধরতে গেছি, এগুলো করে বেড়াইছি আমি আমার মানে এন্টায়ার চাইল্ড। আমি দাদির সাথে ঝগড়া করতাম, ঝগড়া করে দাদির ছাগল খুলে দিতাম বা গরুর দড়ি খুলে দিতাম যাতে হারা যায়, আবার আমাকেই খুঁজে নিয়ে আসতে। মানে শারীরিক অবয়বে যদিও মেয়ে তুমি, কিন্তু তোমার না ওটা না, তোমার দুরন্তপনাগুলো ছেলেদের সাথে মেলে বেশি, মানে ছেলেরা যেসব করতো ওগুলা তোমার। আমার কি মনে হয় জানো, দুরন্তপনা ইটস মানে ডিফাইন, মানে ছেলে বা মেয়ে, মানে এখন পুরুষ ছেলে দেহের অধিকারী একটা ছেলে আমি অনেক দেখছি, বেদাইমা ভয়ে লুকায় কোথায় গেছে গা, আমি নিজে ধইরা সাপ মারছি, ভয় পাইছে, সাপের ভয় পাইছে বা সাপ চলে আসছে, চিৎকার করছে, এরকম। বকা টকা খাস নাই? মার খাইতাম আমি, লিটারালি মার খাইতাম। তোমাকে আমি একটা ইন্টারেস্টিং স্টোরি বলি আমার লাইফে। আমি তখন ক্লাস 4 এ পড়ি এবং আমি সবেমাত্র সাঁতার শিখছি তখন,
এক 5-6 মাস হয়েছে আমি সাঁতার শিখছি এবং আই ওয়াজ এনজয়িং দ্যাট, যে আমি সাঁতার শিখছি, আমি পুকুরে সাঁতার কাটতেছি, নদীতে সাঁতার কাটতেছি, বিলে যাইতেছি সাঁতার কাটতে, দাপাচ্ছি। আমার স্কুল শুরু হচ্ছে 12:30 থেকে, আমার অ্যাসেম্বলি ছিল 12টায়, প্রাইমারি তখন বললাম ক্লাস 4-এ পড়তাম। তো ধরো 12:30 বেজে গেছে, 12:35 বাজে, আমি পুকুরের মধ্যে লাফাচ্ছি, আমার তো টাইমের সময় জ্ঞান নাই। আমি গোসল করতে গেছি কখন 10টার দিকে, যে গোসল করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমি স্কুলে চলে যাব, কিন্তু প্রায় 3 ঘন্টা পাস হয়ে গেছে, আমার কোনো হুঁশ নাই। আর মানে মানুষ আসতেছে, পুকুরে নামতেছে, গোসল করতেছে, উঠে চলে যাচ্ছে, কিন্তু আমার কোনো হুঁশ নাই। ধরো আমি ঝাঁপাচ্ছি, লাফাচ্ছি, ডাঙায় উঠতেছি, ঝাঁপ দিচ্ছি, কিছুক্ষণ পরে আমি দেখি যে দূর থেকে ভিজিবল হচ্ছে আমার দাদা, হাতে হাতে এরকম লম্বা একটা লাঠি, বাবা সুন্দর, এবং সুখবর নিয়ে আসতেছে, এবং আমি বুঝছি আমার আজকে বেশ ভালো একটা ধোলাই হবে। তারপর আমি কি স্টার্ট করলাম জানো, আমি পুকুরটা না সাঁতার কেটে ওই পারে পার হয়ে গেছি। আচ্ছা, মানে এই সাইডের বদল ওই সাইডে পার হয়ে গেছি, এবং ওই সাইডটা একটু জঙ্গল টাইপের ছিল, আমি জাস্ট ওই সাইডে উঠে টুক করে জঙ্গলের মধ্যে ঢুকে আমি হারাই গেছি, আমাকে আর খুঁজে পায় না। আমি পরের দিন সকালবেলা আমার দাদি আমাকে ধরে নিয়ে আসছে অন্য একজনের বাড়ি থেকে, কান ধরে। কি জ্বালাতন না জ্বালিয়েছো তুমি, না? অসম্ভব জ্বালাতন করছে। আচ্ছা, তুই ওই এখন যেহেতু শহরে হয়ে যেতে হয়েছে, সেই গ্রামটাকে মিস করিস, বা ওই ব্যাপারগুলো, ওই দুরন্তপনা, ওই ব্যাপারগুলো? অফ কোর্স মিস করি দাদা। তুমি আমাকে চেনো, লাস্ট 14 বছর ধরে তুমি আমাকে ভালো করে চেনো। আই নেভার ফরগেট মাই রুট। আমার বাবা মা এখনো ওখানে থাকেন, আমি আমার প্রত্যেকটা ঈদ আমি শহুরে হয়ে যাওয়ার পরেও আমি তাদের সাথে করি। আমি বছরের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট, ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ টাইম আমি সাতক্ষীরাতে আমার গ্রামের বাড়িতে ওই সময়টা আমি কাটাই। আমি যখনই সাতক্ষীরাতে যাই, আমি ওই প্রকৃতির মধ্যে, ওই বিলের মধ্যে, ঘেরের মধ্যে, পানির মধ্যে, আমি ওখানেই থাকি। আমি ওই লাইফটা আমি কাটাই, আমি ওইটা ভুলি নাই, এবং আমি ওটা ভুলতে চাই না। আমি ওটা আমার ভিতরে নারিশ করতে চাই, আমি ওটা লালন করতে চাই টিল ডেথ, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকতে চাই। আমি ওই সুন্দর অনুভূতি, আমি ওইটা কখনোই, মানে শহুরে হওয়ার সাথে ওইটার না কোনো সম্পর্কই নাই আমি দেখলাম, এবং আমার কাছে ওইটা আমাকে একটা আলাদা জীবনী শক্তি দেয়। ফ্যান্টাস্টিক। আমার একটা জিনিস বল, সেটা হচ্ছে যে তুই শহরে আসলি, সামহাউ আসতে হলো। হ্যাঁ, 2010-এ লাক্সে আসলি। এবং লাক্সে আসার ব্যাপারটা কি? কারণ তুই ছিলি একদম আউট অফ দিস ওয়ার্ল্ড, তাই না? একদম ফ্রম আউট অফ দিস ওয়ার্ল্ড, এই আউট থেকে ইন হলি কি করে? আচ্ছা, তোমাকে আমি বলি, ধরো আমার বাবা হচ্ছেন আর্মিতে ছিলেন, কিন্তু হি ইজ এ ভেরি গুড অ্যাথলেট। আচ্ছা, মানে আব্বু ভলিবল প্লেয়ার ছিলেন, উনি ন্যাশনাল টিমেও খেলছেন, আর ন্যাশনাল টিমের অনেক মানে লাস্ট যে ক্যাপ্টেন ছিল জাবের আমার বাবার স্টুডেন্ট বা মানে মেন্টরের মতো আর কি। জাবেরের বাড়িও কিন্তু সাতক্ষীরা। আচ্ছা, তাই? হ্যাঁ। তো আমি ছোটবেলায় জাবেরকে দেখছি আমাদের বাড়িতে যেতে, ও যখন ক্লাস 9-এ বা 10-এ পড়ে, ও তখন ওরকম লম্বা ছিল, ও যায় আমার আব্বুর সাথে খেলতো। আমাদের গ্রামের ওদিকে কোনো মানে যে থাকে না আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা, ইন্টারসিটি, হ্যাঁ, আব্বু কোচ করতো ওদেরকে। সো আমি না ওই অ্যাথলেট একটা ফ্যামিলি, আমার চাচারাও, আমার বাপ চাচারা সব 6 ফিট লম্বা সবাই। তুই ওখান থেকে পাইছিস নাকি? অফ কোর্স, ধেঙ্গি হইছিস ওখান থেকে। তো সবাই এরকম 6 ফিট লম্বা। আমার বাবাও আর্মিতে ছিল, আমার চাচাও আর্মিতে, আমার এক চাচা কৃষি অফিসার, আর এক চাচা ওখানকার স্কুলের প্রফেসর। সো সবাই না অ্যাথলেট, সবাই খেলাধুলার মধ্যেই ছিল। এবং আমিও ছোটবেলায় বললাম না যে ধরো যেই বয়সে আসলে মেয়েরা হুট করে ঘরের ভিতরে ঢুকে যায়, চিমনি মাঝে, আমি না ওই বয়সে ওই বয়সে আমি দাঁড়িয়ে বান্ধা খেলছি ছেলেদের সাথে, মাইরও খাইছি যথেষ্ট পরিমাণে, ব্যাডমিন্টন খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, দাঁড়িয়ে বান্ধা খেলছি, গোল্লা ছুট খেলছি, এগুলো খেলছি। সো আমি না ছোটবেলা থেকে খেলাধুলার মধ্যে খুবই একদম ছিলাম। স্কুলে, কলেজে, যে কোনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি আর কাউকে পাও আর না পাও মেয়েদের মধ্যে, কিন্তু তুমি আমাকে পাবা। হ্যাঁ, এবং আমার একটা শোকেস ছিল বাসায়, যে সেই শোকেসে ফুল ভর্তি ছিল পুরস্কার, ওই যে কাচের প্লেট ফার্স্ট প্রাইজ, হ্যাঁ, বাটি সেকেন্ড প্রাইজ, গ্লাস হচ্ছে থার্ড প্রাইজ। সো এরকম তখনকার সময় আমার এরকম একটা শোকেস ভর্তি ছিল ওই প্লেটে। ধরো ওই যে কাচের প্লেট গুলো না, যেটাতে তোমার ওই যে চিংড়ি মাছ এরকম বাঁকা হয়ে থাকে, ওরকম প্লেট, দুই পাশে দুটো চিংড়ি, ইয়েস। তো ওরকম ছিল। তো ধরো যেহেতু অ্যাথলেট ছিল বাবা, এবং আমিও ছোটবেলা থেকে খেলাধুলা করে একদমই অভ্যস্ত। আমি গার্লস গাইডও ছিলাম কলেজে, স্কাউট করছি। তো ধরো কালচার অলওয়েজ
সামহাউ ওই drawn to ছিলই, me, হ্যাঁ ছিলই। ছিলই। কিন্তু ধরো একটু কনজারভেটিভ ফ্যামিলি ছিল, বাসায় কখনোই গান টান শেখা নিয়ে সবসময় এক ধরনের ব্যান্ডিজ ছিল, টেলিভিশন দেখা নিয়ে মায়ের খেয়ে আঙ্গুল ভেঙে ফেলছি, অনেক কিছু হয়েছে। কিন্তু ধরো আমার না ভিতরে ছিলই ওইটা। সো আমি যখন 2010-এ যখন লাক্সে অ্যাপ্লাই করি, আমি মনে হয়েছে, এবং আমি অডিশন দেই, আমি যে মেসে থাকতাম মেস থেকে আরো 5 জন অডিশন দেয়, কেউ টিকে নেয়, আমি টিকছি। সো আই ফেল্ট এ লিটল বিট কনফিডেন্ট যে আচ্ছা টিকে গেলাম, এখান থেকে পুরো খুলনা বিভাগের মধ্যে টিকে গেলাম আমি। তো তার মানে কি, মানে খুলনা বিভাগে মিনিমাম 10,000 মেয়ে রেজিস্ট্রেশন করছে, তো 10,000 মেয়ের মধ্যে ওনারা আমাকে মানে আই ওয়াজ ওয়ান অফ দেম। কিছু তো ছিল 10 জনকে নিছে, আই ওয়াজ ওয়ান অফ দেম। হ্যাঁ, তো তারপরে আস্তে আস্তে দেখলাম যে টপ 50 তে টিকে গেলাম, টপ 25 এ টিকে গেলাম, এবং আই ওয়াজ 26 বাই দ্য ওয়ে। আচ্ছা, মানে ওইবার একজন বেশি ওরা নিছিল, টপ 26। হ্যাঁ, এবং আমি লাস্টে ছিলাম। আচ্ছা, কিন্তু সামহাউ আই মেড ইট সেকেন্ড পজিশন, ফাইনালে আমি সেকেন্ড হইছি। তারপর থেকে তো আমার ফার্স্ট রানার আপ ছিলি। আচ্ছা, হ্যাঁ, তারপর থেকে তো আমার এই জার্নিটা শুরু হলো, শহুরের জার্নি, তুমি জানোই, অ্যাক্টিং। এবং আমি দেখলাম যে অ্যাক্টিং এ আমার একটা আলাদা এক ধরনের অ্যাক্টিং এর এনভায়রনমেন্টটা না আমার কাছে হোমলি লাগছে। আচ্ছা, ধরো আমার হাইট অনুযায়ী আমাকে সবাই খুবই সাজেস্ট করছে যে তুমি মডেলিং এ যাও, বা ওইটা তোমার জন্য বেটার হবে তোমার হাইট অনুযায়ী। কিন্তু র্যাম্পে ওইটা আমি ট্রাই করছি, কিন্তু ওইটার এনভায়রনমেন্টের চেয়ে আমার কাছে ধরো অ্যাক্টিং এর এনভায়রনমেন্টটা আমার কাছে আরো বেশি হোমলি বেটার লাগছে। তো আমার কাছে, এবং আমি এদিকেই আসলে তখন অ্যাক্টিং ছাড়া আর অন্য কোনো দিকে। তুই অ্যাক্টিং মানে প্রথম অ্যাক্টিং লেসন নিলি নাকি প্রথমেই শুরু করে দিলি কোনো নাটক বা কোনো না না না, আমার অ্যাক্টিং লেসন যতটুকু আমি পেলাম, আমি শ্রদ্ধেয় স্যার আলী জাকের স্যার, শিমুল ভাই আমাদের তারপরে সারা ম্যাম, ওনারা আমাদের লাক্সের কোচ ছিলেন, তুমিও বোধহয় গেছিলে একবার, আমিও ছিলাম। আমাদের ডান্সের কোচ ছিলেন সম্প্রীতি আপু। খুব অল্প সময়, ধরো আমি মাত্র 3 মাস ওই ক্লাসগুলা করতে পারছি লাক্সের ভিতরে। তো ওইখানেই যতটুকু শিখছি আমি, আসলে ওইটুকু আমার বেসিক ছিল, বাদ বাকি আমি যা শিখছি না আমি তোমাদের থেকে শিখছি। আমি আলাদা করে কোর্স করতে পারি নাই, কিন্তু আই অলওয়েজ আস্ক কোয়েশ্চেন, এবং আমি কখনোই একটা জিনিস শিখতে লজ্জা বোধ করে নাই। থাকে না একটা মানুষ আনকমফোর্টেবল করে জিজ্ঞেস করবো, কি মনে করবে, বলবে যে জানে না। এখন এই ইগোগুলা কিন্তু আমাদের সবার মধ্যে কাজ করে, কিন্তু এটা না আমার মধ্যে কখনোই ছিল না। আমি যখনই আমার চেয়ে বেটার কাউকে বা আমার চেয়ে সিনিয়র কাউকে দেখেছি, আমি যেটা বুঝিনি, আমি যেটা পারিনি, আমি মানে আমার হৃদয় খুলে তার কাছে গেছি যে ভাই আমি এটা বুঝতে পারছি না, কিভাবে করব, প্লিজ হেল্প মি। এবং আমি দেখলাম যে সবাই হেল্প করে, মানে এরকম সুন্দর করে বললে সবাই হেল্প করে, রেসপেক্ট দিয়ে বললে সবাই হেল্প করে। সো আমার বেশিরভাগ লার্নিং এ আসলে এমন দেখে দেখে তোমাদের থেকে শিখে শিখে এরকম ভাবেই। ফ্যান্টাস্টিক। এবং এই জার্নিটা চলছে এখন পর্যন্ত, এবং এই জার্নিটা আগামীতেও চলুক। আমরা পরের যে সেকশনটা সেখানে একটু যাই। হ্যাঁ, অফ কোর্স। প্রিয় দর্শক, সময় চলে এলো আমাদের অনুষ্ঠানের যে দ্বিতীয় ভাগ সেখানে চলে যাওয়ার, এবং যে দ্বিতীয় যে ভাগটি, সেই ভাগটির নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। এই ভাগটাতে যেটা হয় যে আমরা কিছু প্রশ্ন, আসলে গল্পের মধ্যেই কিছু প্রশ্ন এরকম থাকতে পারে যেগুলোতে হয়তো বা মাইন্ড করা যাবে না, সোজা কথা, ডোন্ট মাইন্ড ফ্যামিলি। ওকে ওকে, ঠিক আছে। প্রথম না, ঠিক আমার কাছে যেটা মনে হয় যে আমি একটু জানতে চাই আসলে যে মৌসুমী হামিদকে আমরা যতটুকুন চিনি অ্যাজ আ ডিরেক্টর বা ক্যামেরার পেছনের লোক হিসেবে, ও দুরন্ত একজন আর্টিস্ট। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে মৌসুমী হামিদের কাজ কম না মৌসুমী হামিদ কম কাজ করে? মৌসুমী হামিদের কাজ কম। কেন? কারণ সে ভালো, ওই যে ফ্যান্টাস্টিক আর্টিস্ট। কেন ফ্যান্টাস্টিক আর্টিস্টদের কাজ কেন কম থাকবে? ইউ টেল মি। না, প্লিজ ইউ টেল মি। আমি জানতে চাই। আমার হিসেবে তো এটা আমার মানে অঙ্ক মেলে না। তোর ব্যাপারের অঙ্ক আমার মেলে না, এখন পর্যন্ত মেলে নাই। শোন, আমি তোমাকে বলি, ধরো আমি তোমার ইউ টেল মি বললাম কারণ ধরো ইন্ডাস্ট্রিতে তুমি আমার চেয়ে আরো ডাবল টাইম ধরে আছো। সো এই ছোট ছোট বিষয়গুলা আই নো ইউ নো, আমার মনে হয় যে ওই যে আমি ভালো আর্টিস্ট দেখে আমার কাজ কম, কারণ আমাকে দিয়ে আসলে যেই কাজটা করাবে সেরকম স্টোরি তো কেউ লিখতে পারতেছে না, কি করাবে আমাকে নিয়ে শুধু শুধু ওয়েস্ট করে লাভ কি, কাজে না লাগাতে পারলে আর কি, জিনিসটা এরকম লাগে আমার। আচ্ছা, মানে তুই বলতে চাস যে মানে যতটুক গভীরের তুই আর্টিস্ট, সেই তুলনায়
ওই ক্যারেক্টারগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলোর মধ্যে ওই গভীরতাটা না বা তোকে ইউটিলাইজ করতে মানুষ পারছে না, ব্যাপারটা কি এটা এরকম? আমি অনেক জায়গা থেকে শুনছি দাদা, এটা আমার কথা না, এটা ধরো ধরো আমি মনে করি যে ধরো আমি যেটা করতে চাই পারফরমেন্সে, তার 40 ভাগও আমি এখনো করতে পারি নাই, কারণ করার জায়গাটাই পাই নাই। মনে কর তোকে এখন তো সব রিমেকের যুগ, মনে কর এখন সিনেমাও রিমেক হচ্ছে, নাটকও কিন্তু অনেক নাটকও কিন্তু রিমেক হয়েছে। তো সেই জায়গার থেকে এমন কোন ক্যারেক্টার যেটা তুই করতে পারবি, তুই জানিস তোকে নেওয়া হচ্ছে না, বা এরকম কোন স্বপ্নের কোন ক্যারেক্টার আছে যেটা তুই করিস না? দীপাবলি ও তো মুখস্থ করে আসছিস, মানে এটা এত বেশি তোর কাছে। সাতকাহন আমার মানে সাতকাহন হচ্ছে আমার পড়া প্রথম কোনো সাহিত্য গ্রন্থ। আমি তো আগে ছিলাম ধরো ওই ডানপিটে সাহিত্য, এই মিউজিক ওয়ার্ল্ড, এইগুলো নিয়ে আমার কোনো জ্ঞান ছিল না, আমি একদম অজ্ঞান ছিলাম এগুলো। আমি আইয়ুব বাচ্চু শুনছি কবে, এটা তুমি যদি শুনো তাহলে তুমি আমার কান মলে দিবা। এখন আইয়ুব বাচ্চু বা জেমস শুনছি কবে, তুমি এটা যদি শোনো তাহলে তুমি আসলেই আমার কারণ আমি নন প্রিভিলেজ ছিলাম ওই জায়গা থেকে। আমি ওই প্রিভিলেজটা আমার ছিল না যে আমি মিউজিক টা ওইভাবে জানবো বা কালচারটা নিয়ে ওইভাবে জানবো। আমি ছিলাম একটা অজপাড়া গাইস, ওইখানে তখন এইগুলা, এই কালচারের এই বিষয়গুলো পৌঁছাই নাই। তো এই কারণে আমার এগুলো সম্পর্কে জানাশোনাও ছিল না। কি প্রশ্নটা করছো তুমি? তুই সমরেশ বাবুর সাতকাহন নিয়ে কথা বলছিলি। সাতকাহন আমি পড়ছি তখন আমি 11th গ্রেড, 11th গ্রেড বলতে আমি ইন্টারমিডিয়েট পড়ি। আমি কলেজে উঠলাম, কলেজের লাইব্রেরি দেখলাম বিশাল। তো সাতবাহন সমরেশ মজুমদার, আমরা আগে সমরেশের নাম শুনেছি, আমাদের অন্য ক্লাস ইয়েতে সমরেশের নাম শুনেছি। আমার ইচ্ছা করলো সাতকাহনটা আমি একটু পড়ি, এবং মোটা বই দেখলাম, একটা মোটা বই আমি নিলাম র্যান্ডমলি। সবাই ওই ইয়েতে একটা খুব ফেমাস বই ছিল, বইটার নাম আমি এখন বলবো না, ওই বই নিয়ে সবাই টানাটানি করতেছে আর কি, মেয়েদের হোস্টেলের মধ্যে। তখন আমি হোস্টেলে থাকতাম, তো বইটার নামটা আমি বলবো না, ইট ওয়াজ উপন্যাস অ্যাজ ওয়েল। আচ্ছা, তো ওই বইটা নিয়ে সবাই খোঁজাখুঁজি করতেছে, তো সামহাও আমি বুঝে নিলাম কি টাইপের বই। হ্যাঁ, তুমি বুঝে নাও। আমি ভাগে পাইলাম না আর কি। তখন মেজাজটা খারাপ হলো আমার, কি করব আমি, হোয়াট ক্যান আই ডু। তারপর আমি যেটা করলাম, আমি ওই বইটা খুঁজে বের করলাম। আর এর মধ্যে যেটা হয়েছে, ধরো আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইয়ে ছিলাম যখন আমি ঢাকায় থাকতাম, স্কুলে পড়তাম। ধরো আমি সেনাপল্লী হাই স্কুলে পড়ছি, আমি রমিজউদ্দিনে পড়ছি, আর্মিদের যে স্কুলগুলা। তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের যেই সিস্টেম ছিল, ওরা বড় বড় গাড়িতে করে আসতো, ওই গাড়ির ভিতরে লাইব্রেরি ছিল, ওই জায়গা থেকে কেউ নিতে পারতো। তখন আমি টুকটাক কিছু সায়েন্স ফিকশন পড়ছি, কিছু হুমায়ুন আহমেদ পড়ছি, তো বেশ মজা পেতাম আর কি, ভালো লাগতো। তারপরে ক্লাসের বই ছাড়া আসলে আমার আর সব পড়তে ভালো লাগতো, সত্যি কথা যেটা। তো হচ্ছে তোমার, তুমি ওইটা আমাকে দিতে পারো, আমি বাতাস খাইতে পারি, ওটা কিচ্ছু নাই ওটাতে। নাই আসলে দেখ। আচ্ছা, যাই হোক, গল্পে আসি। তো সমরেশ মজুমদার মনে হলো যে ঠিক আছে, প্রথমবারের মতো পড়ি সমরেশ মজুমদার। থ্যাংক ইউ। পড়লাম, আস্তে আস্তে স্টার্ট করলাম, এবং সমরেশ মজুমদারের গল্পটা মানে সাতকাহন স্টার্টই তো হয়েছে যে একটা মেয়ে জাস্ট বয়সন্ধিকালের প্রথম ইয়েতে যখন পা দেয়, ওর যে তো আমার সিচুয়েশনটাও কাইন্ড অফ একটু শেডি ছিল ওই টাইমটাতে। আমার একটু প্রবলেম ছিল, ফিজিক্যাল প্রবলেম, আমার গ্রোথ বেশি ছিল, কিন্তু মেয়েলি কোনো আচরণ আমার মধ্যে ছিল না। দেখে আমার বাবা মা বা আমার ফ্যামিলির লোকজন ভাবছে এটা কি আমার কি মেয়ে থাকবে নাকি অন্য কিছু হয়ে যাবে, কিন্তু না, আমার একটু প্রবলেমও ছিল। ওই ধরো বাবা মাদেরকে ভয় দেখায় যেভাবে। তুই আগে বল, তুই এত মানে পরিষ্কার, এত ফিল্টার না কেন? তুই একদমই এত পরিষ্কার তোর মানে ভেতরের অংশটা, যে তুই বলেই যাচ্ছিস। Why not? Because this is I'm not making up anything, and this is my life, and you are here to know my life. Exactly. So এটা আমি, and why shouldn't I tell the truth? Why shouldn't I tell the truth? তো আমার একটু প্রবলেম ছিল, তো আমাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে ওই সময়। ওইটা ধরো আমাকে এক ধরনের ট্রমাটাইজ করছে ছোটবেলায়, কারণ ধরো আমি দ্যাট ওয়াজ মাই এজ টু প্লে। আমি খেলবো, এই করবো, গাছে উঠবো, দুষ্টামি করবো, এটা করবো। সেই সময় তুই কি করতে, কি চুপচাপ বসে থাকতে এরকম? তখন না, আমি একটু শেকি হয়ে গেছি, আমি ঘর থেকে বের হইতাম না, মিশতে ভয় পাইতাম মানুষের সাথে, এবং আমি ছোটদের সাথে মিশতাম। আচ্ছা, ওকে, মানে আমার চেয়ে ছোট যারা বাচ্চারা, আমি ওদের সাথে মিশতাম। এবং আমি ছোটবেলা থেকেই খুব, তারপরে আস্তে আস্তে না আমি খুব বেয়াদব হয়ে যাওয়া শুরু করলাম। মানে আমি কথার উত্তর করতাম, আমি রিভল্ট করতাম। আমার বাসার পাশে একটা পিচ্চি মেয়ে ছিল, তার কোনো না কোনো ভাবে আই গট অ্যাবিউজড বাই দ্যাট
সামওয়ান, তো আমি কিছু বলতে পারি না, আমি ওইটা বাসায় এসে বলছি, ওইটা কোনো ভ্যালু হয় নাই। তখন যখন ভ্যালু হয় না তখন আমি আরো মানে জিদ দিয়ে আমার অবস্থা খারাপ। তারপর যখন আমি ওই লোককেই দেখছি আরেকটা বাচ্চাকে অ্যাবিউজ করতে, তখন আমি যে ওই পিচ্চির বাবা মাকে যে নালিশ করে দিয়ে আসছি, সেটা কেন করলাম, ওইটার জন্য আই গট বিটেন বাই মাই ফ্যামিলি মেম্বার্স। ওয়াই ডিড আই ডু, বুঝছো আমাদেরকে কিভাবে ছোটবেলা থেকে আটকানো হয়, কেজ করা হয়। সো ওই সময়টা না আমার খুবই এক ধরনের, এটা আমি তোমাকে বলি, আমি তখন ক্লাস 8-9, ওই টাইমটাতে প্রায় 2 থেকে আড়াই বছর আমার লাইফ ওয়াজ হেল। আমার মনে হচ্ছিল কি আমাকে নিয়ে ওর হাতে এরকম করে দিচ্ছে, ওর হাতে এরকম করে দিচ্ছে, ওর হাতে এরকম করে দিচ্ছে, এবং সবাই আমাকে নিয়ে, আমার সব কিছু নিয়ে, আমার আনকমফোর্টেবল সিচুয়েশন সব কিছু নিয়ে, আমার কমফোর্টটা কেউ ভাবতেছে না, সবাই আমাকে নিয়ে খালি হাতাহাতি করছে বা নাড়াচাড়া করছে, এই ডাক্তারের কাছ থেকে ওই ডাক্তার, ওই ডাক্তারের কাছে ওই ডাক্তার। ফাইনালি ঢাকা সিএমএইচের একটা ডাক্তারের কাছে আব্বু আমাকে নিয়ে গেল। ওই ডাক্তার তো উল্টো আমার আব্বুকে বকাঝকা শুরু করলো যে সো হোয়াট, মেয়ে একটু দেরিতে বড় হইলে সমস্যা কি, মেয়ে একটু দেরিতে বিয়ে হইলে প্রবলেম কি, মানে 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 মেয়ে মানে মেয়ে মানে বয়স 13-14 বছর হওয়ার পরেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে হবে, বা ও মাই গড আমার মেয়েকে বিয়ে না হইলে কি হবে, এইটা কেন চিন্তা করেন আপনারা? মেবি ওর লাইফে অন্য কিছু লিখে রাখছে আল্লাহ ওর জন্য, মেবি ওর আরো অন্য কিছু করার আছে এই পৃথিবীর জন্য। তখন আমি দেখলাম ইয়েস, এই উনি একমাত্র দেখি যে আমার মনের কথা বলতেছে, তাই তো মানে তখন না আমি আস্তে আস্তে মানে আই গট দ্যাট ব্যাক আর কি। তো উনি একটু হলেও রিল্যাক্স হলাম, উনি আমাকে অনেক যে এইগুলো কোনো ব্যাপার না, কোনো না কোনো লোক অ্যাট লিস্ট তোকে বুঝলো। আর বেসিক্যালি যেটা হইছে, আর সব জায়গায় তো আসলে হোয়াইট এন্ড ব্ল্যাক আছে। ধরো আমার বাবা মাকে কোনো এক ডাক্তার মাথার ভিতরে এক ধরনের মানে পুশ, এখন ওনারা তো ডাক্তার, ওনাদের কাছে নিয়ে গেছে, এখন উনি একটা ডাক্তার যদি একটা বাবা মাকে বলে আপনার মেয়েকে তো দেখে মনে হচ্ছে ওর ক্যান্সার হয়ে গেছে, ও তো 2 বছর পরে মনে হয় মরে যাবে, তাহলে ওই বাবা মার কি অবস্থা হবে তুমি আমাকে বলো? ওই বাবা মা তখন ওরা চেষ্টা করবে না এনি হাও জীবনের সবকিছু দিয়ে ওই বাচ্চাটাকে বাঁচাতে? তো আমার বাবা মা তো ওইরকম সিচুয়েশন তৈরি করে দিচ্ছে তাকে, তার উপরে আমি একটা মেয়ে বাচ্চা, এবং সে আমার ওখান থেকে তুই ওভারকাম করলি কি করে? আমি ওভারকাম করছি ট্রমাটাইজেশন স্টাইজের জায়গা থেকে নিজের মতো নিজেরই রিহ্যাবিলিটেশন করতে হয়েছে আমাকে। ওই যে আমি আস্তে আস্তে আমার স্বভাব পরিবর্তন হয়েছে, আমি একটু রিভোল্ট করা শুরু করছি, আমি একটু ঝগড়াঝাটি, কেউ কিছু আগে যেরকম একটু সহনশীল ছিলাম, আর তখন মারামারি করতাম, মানে আমাকে কেউ একটা পচা কথা বলে ওইখান থেকে চলে যাবে, আমি ওটা হইতেই দিব না, ওরে পিঠায় লাল করে ফেলবো একদম ইনস্ট্যান্ট। তুই কি বলছিস আমাকে বা আমার ভাইকে? আমার ছোট ভাইটা ছিল আমার বেস্ট ফ্রেন্ড, মানে মানে আমার ছোট ভাইটা ও কাইন্ড অফ মানে ধরো ওর সাথে থাকতে থাকতে আমার এক ধরনের ওই যে যেটা হয় আর কি, ওইটা আমি ওকেই টাইম দিতাম বেশি, আমি সারাক্ষণ ওর সাথেই থাকতাম, হি বিকেম মাই বেস্ট ফ্রেন্ড। তখন আসলে আমি ওইগুলো আস্তে 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 কাটায় উঠছি, এবং করছি তোমার ইন্টারমিডিয়েটে যখন উঠছি আমি পড়াশোনা স্টার্ট করছি, এবং ওই যে বললাম না ক্লাসের বই ছাড়া বাকি সব বই পড়তে আমার খুব বেশি ভালো লাগতো। ওই টাইমটায় আমার সাতকাহন পড়ে আমার ভিতরে ধরো এক ধরনের অদ্ভুত নিজের সাথে দীপাবলির একটা অদ্ভুত মিল খুঁজে পাইছি। দীপাবলির জার্নি, দীপাবলির ওর যে ফাইট, ওর যে স্ট্রাগল সাতকাহন পড়ে, এবং ওর জার্নিটা মানে ওখান থেকে স্টার্টই হয়েছে, কিন্তু ওইখান থেকে আমি জানি না তুমি সাতকাহন পড়েছো, তুমি স্টার্টিংটা জানো। তো ওই যে ওইটা না আমার মাথার ভিতরে এক ধরনের আমাকে খুব রিলিফ করলো, আমাকে এক ধরনের কাউন্সিলিং করলো, আমার মনে হলো ও এক ধরনের আমাকে অনেক রিলিফ করলো সাতকাহনটা। এই কারণে ধরো ওইটা আমার মাথার মধ্যে সেট, এবং আমি যখন মিডিয়াতে কাজ করা শুরু করছি আমার তো ওইটা আছে মাথায়, কিন্তু আমি দেখলাম ওইটা না বানায় ফেললো একজন জাস্ট। হ্যাঁ, তখন গোলাম সৌরভ দোদুল ভাই সাতকাহন নিয়ে সিরিয়াল বানাচ্ছিল, এবং অর্ষাপু রিচি আপু ওনারা কাজ করতেছিল তখন, ওনারা তো আমার সিনে, আমি তখন বলে শিট মিসড, আই জাস্ট মিসড ইট, গেল। হ্যাঁ গেল। আচ্ছা, একেবারে এটা আমার একটা অপূর্ণতা তুমি বলতে পারো, এটা আবারও হতে পারে, নতুন করে নতুন আঙ্গিকে হতেই পারে, ইউ নেভার নো। বুড়া হয়ে গেলে কইরা লাভ কি? না এই কাছাকাছি সময় হবে, আমরা দোয়া করে দিলাম। এটা হচ্ছে দীপাবলির হচ্ছে সেকেন্ড ভার্সনটা এখন করতে পারবো আমি। এখন পর্যন্ত আছি দীপাবলির সেকেন্ড ভার্সনে। ডিয়ার ডিরেক্টরস, ডিয়ার ডিরেক্টরস, প্লিজ। আমিও আবেদন করছি, ডিয়ার ডিরেক্টরস, প্লিজ। জি, ডিয়ার ডিরেক্টরস, প্লিজ। ডিয়ার ডিরেক্টরস, প্লিজ। ডিয়ার ডিরেক্টরস, প্লিজ। ডিয়ার ডিরেক্টরস, প্লিজ। ডিয়ার ডিরেক্টরস, প্লিজ।
থ্যাংক ইউ। আমরা চেষ্টা করবো, আমরা please. নজরে রাখলাম, Please. মাথায় নিলাম। হ্যাঁ। আচ্ছা, এই সেকশনের একেবারে শেষ প্রশ্ন, এটা প্রশ্ন না, আমার খুব জানতে ইচ্ছা করছে, হঠাৎ করে মনে আই ডোন্ট পড়লো। মাইন্ড এনিথিং। কি বললো যে কি সেকশন বললো তুমি, সেকশনের নাম যদি বলো? কিছু মনে না যদি করেন। কিছু মনে না মানে করে। এটা আসলে না তোর জন্য তৈরি হয় নাই। আসলে এই পার্টে তোমার এই সেকশনটা না, এটা তোর জন্য না, না, এটা তোর জন্য না, তোমার এই হলো না, সেকশনটা কিছুই হলো হলো না। না। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এটা আমার একান্তই আমার জানা, এবং এটা তোমার জানাই আমার জানার আগ্রহ। সেটা হচ্ছে, মনে আছে তোর একটা তুই যখন থাকতি একা একা, যখন স্ট্রাগল করছিস, চিলে কোঠায় একটা ছিল, মনে আছে? হ্যাঁ, অফ কোর্স, ওয়াই নট। বেশি দিন আগে ছেড়ে বেশি আসি দিন, না এই হ্যাঁ, বাসাটা। তাই না? বাসাটা ছাড়ছি আমি মাত্র 3 বছর। আমাদের ওখানে কিন্তু খুব মজার গান বাজনা, গল্প টল্প, খাওয়া দাওয়া, অনেক আড্ডা টাড্ডা। একটা ছোট্ট একটা বাসা ছিল, 2টা রুমের। আমি ওই বাসায় প্রায় 8.5 বছর ছিলাম। তাই না? যাক, আমি ওই স্মৃতিগুলো রোমন্থন করি, ওখানে যাওয়া, তারপর আমরা পিরোজপুরে একটা শো করতে গেছিলাম, আমি, জায়েদ তুই, ভাই সহ। জায়েদ খান, প্রতীক হাসান, হ্যাঁ, প্রতীক সব ভাই, সহ। হ্যাঁ, সব তারপর সহ। আমরা ওই স্পিড বোটে গেলাম আর আসলাম। এবং দোজ ওয়্যার দ্য গুড ডেজ, গুড ডেজ, গোল্ডেন ডেজ ভাইয়া, গোল্ডেন ডেজ। একদম একদম। যাই হোক, আমরা একদম অনুষ্ঠানের শেষ যে ভাগটা, সেখানে যেতে চাই এখন। ওকে, ঠিক আছে? ওকে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে যদি কিছু মনে না করেন, যে সেকশনটা মাত্র শেষ করলাম, এই ভাগটি, এই অনুষ্ঠানে, এটা নিয়মতান্ত্রিকতার কারণেই হয়েছে, কিন্তু এটা একেবারেই মৌসুমী হামিদের জন্য না। উনি কিছুই মনে করেন না, তো ওনাকে নিয়ে আমি কি প্রশ্ন করব? মনে করব, তুমি আমাকে অফেন্ড করতেই পারো না। একটা মানে ধরো, না, আমি অফেন্ড করি না রে, আমার স্বভাব নাই অফেন্ড এটাও আমি করার। জানি যে তোমার আসলে ওই না, স্বভাব আমার নাই, অফেন্ড তুমি করার আমাকে স্বভাবই অফেন্ড নাই। করতেই পারো না। প্রিয় দর্শক, চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ ভাগ, যেটা সেই ভাগটিতে, এবং সেই ভাগটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। This is my section, I guess. I love to say truth. আচ্ছা, প্রথমটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলি, সেটা হচ্ছে যে হাইট কখনো মৌসুমী আমিদের ক্ষেত্রে প্রবলেম হয়েছিল নাটকে অভিনয় করতে গিয়ে? হ্যাঁ, এটা মানে কোনো 2018 পর থেকে এক ধরনের প্রবলেম, এই প্রবলেম মানে এই ছুতায় অনেকে বলছে না, তোমার হাইটের তো কোনো হিরো পাওয়া যায় না, তোমার সাথে কাকে কাজ করবে, হ্যাঁ, এরকম কিছু আছে? এটা আগে প্রথম যখন আমি কাজ স্টার্ট করি, যখন আমি মৌসুমী হামিদ হলাম, আমি ভালো কাজ করা শুরু করলাম, আমার একটা ভ্যালু তৈরি হলো অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ নিউ কামার। সবাই বলা শুরু করলো ও খুব ভালো অভিনয় করছে, সো আমি বেশ সবার সাথে কাজ করা শুরু করলাম। তখন কোনো সমস্যা হয় নাই। সমস্যাটা হাইট নিয়ে শুরু হয়েছে বেসিক্যালি 2018 পর থেকে। 18 পর থেকে? কেন স্পেসিফিক্যালি 2018 পর থেকে একটু শুনি। এইটা কেন স্পেসিফিক্যালি 18 পর থেকে শুরু হলো? মানে এটা কি কোনো কনস্পিরেসি বা এরকম কিছু, বা যে না ও তো ভালো কাজ করছে, এই হাইটের ছুতা দিয়ে ওকে, এরকম কি কিছু সিন্ডিকেশন বা এরকম কিছু? ইট কুড বি, বাট ইট নট কুড বি অ্যাজ ওয়েল। ধরো 18 পর্যন্ত আমার কাজ করতে কোনো ঝামেলা হয় না। 18 পর্যন্ত কি তুমি ছোট ছিলা? তোমার তো হাইট এটাই ছিল। এক্স্যাক্টলি তাই। তাহলে 18 পরে সমস্যা কি তো? তাইলে 18 পর থেকে কেন সবাই বলা শুরু করলো যে ওর অনেক হাইট, ও অনেক লম্বা? এটার মানে বুঝিস নাই তুই? এটার মানে হচ্ছে তখন তোর এই হাইট না, তোর অভিনয়ের হাইটটা অনেক লম্বা হয়ে গিয়েছিল, যার কারণে অনেক অভিনেতা বা অভিনেত্রী বিশেষ করে তাদের ওই হাইটটা কমে গেছিল তোর কাছে। মেবি ইটস এ মানে ভ্যালিড রিজন তুমি আমাকে বলছো, এবং লজিক আছে তোমার কথায়, ভেরি অ্যাকসেপ্টেবল। এটাই বেসিক্যালি এইটাই। কারণ ধরো আমি কাজ করি নাই ইন্ডাস্ট্রিতে। তুই তখন 2018-তে মনে কর যে তুই তখনও ওইভাবে মৌসুমী আমি ধোস নেই, তো তখন বলতে যাচ্ছে আসছে চলেও যাবে, এমনি এত বদার্ড কে? যখন কেউ দেখলো বা যারা দেখছেন যে না, শি ইজ হিয়ার টু স্টে, তো স্টে ওয়ার্ডটা তো ভালো না তাদের জন্য। আই এম হিয়ার টু স্টে, আই এম স্টিল স্টেইং। ইয়েস, সেটাই বলছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বল, এই যে ওটিটিতে মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কাজ তোর দেখি, একটা কাজ দেখলাম কিছুদিন আগে, গুটি, এবং সেটা খুবই প্রশংসিত হয়েছে। তো ব্যক্তি জীবনে গুটি থেকেই তো গুটিবাজি হয়, ব্যক্তি জীবনে মৌসুমী হামিদ কি কখনো গুটিবাজি করেছে, কিংবা গুটিবাজির শিকার হয়েছে? আমার মনে হয় আমি গুটি বাজির শিকার হয়েছি অনেকবার। ওই যে তুমি দুই একটা উদাহরণ দেন আমাকে। যে ক্লিয়ার আমি অনেক, সো আমাকে ঠকানো খুব সহজ, বিকজ আই ট্রাস্ট। এরকম কিছু হয়েছে যে তুই জানিস যে তোর এই কাজটা হচ্ছে, হঠাৎ করে তুই নাই? হ্যাঁ, হয়েছে। আমি নাম না বলেই বলি, নাম মেনশন না করে বলি, বিঞ্জের একটা কাজ, যেটা ধরো 5 বার ড্রাফট চেঞ্জ হয়েছে, 5 বার ডিরেক্টর আমার সাথে বসে স্ক্রিপ্ট রিকারেক্ট করেছে। হুট করে কোনো একটা জায়গায় আমার কোনো একটা আইডিয়া আসলো, আমি ডিরেক্টরের সাথে শেয়ার করলাম, ডিরেক্টর বললো যে ওয়াও ফ্যান্টাস্টিক, ডিরেক্টর সাথে সাথে ওই আইডিয়াটা স্ক্রিপ্টে ইনপুটও করেছে। তো তারপর শুটিং এর 2 দিন আগে হুট করে আমি দেখলাম যে আমার ইউনিট আমার সাথে কমিউনিকেট করছে না। আচ্ছা,
কি ব্যাপার, আমার ইউনিট কেন আমার সাথে কমিউনিকেট করছে না? আমি নিজে থেকেই ফোন করা শুরু করলাম, ডিরেক্টরকে ধরে না, প্রডিউসারকে ফোন করি ধরে না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ফোন করি ধরে না, কেউ দেখি ধরে না। কি হলো বিষয়টা? তারপর আমি ডিরেক্টরকে বারবার নক করতে থাকলাম, দাদা কি সমস্যা, কি সমস্যা, কি হলো আমাকে বলো। হুট করে বললো যে শুটিংটা পিছাইছে। আচ্ছা শুটিং পিছাইছে, ওকে। কিন্তু বললো আই এম ভেরি অ্যাংরি, আমার তোমাকে কিছু বলার ভাষা নেই। কি হইলো? পরে যে প্রডিউসারকে আমি বারবার নক করতেছি, প্রডিউসার তো আমার ফোনই ধরে না। আর তারপরে ডিরেক্টরকে আবার নক করলাম, দাদা যদি এরকম কিছু হয়ে থাকে যে আমার কাস্টিংটা আসলে বাদ হয়ে গেছে সেটাও বলে দেন প্লিজ, আই নিড টু নো, আই শুড নো অ্যাজ অ্যান আর্টিস্ট। অবশ্যই, অফ কোর্স। এবং কি কি রিজনে বাদ সেটাও বলতে হবে, তো সেটাও আমাকে বলতে হবে। কিন্তু দেখলাম আমাকে কিছুই বললো না, এবং ঠিক 2 দিন পরেই শুটিং শুরু হয়েছে, অন্য একজন আর্টিস্টকে নিয়ে কাজ শুরু হয়েছে। তার মানে আমার কাস্টিংটা যাওয়ার প্রিপারেশনটা না খুব বেশিক্ষণের সময় না, 2-3 দিন আগে জাস্ট যিনি প্রডিউসার ছিলেন ওনার মনে হয়েছে যে হিজ ফ্রেন্ড মাইট বি ইন গুড দিস ক্যারেক্টার, কিভাবে মৌসুমীকে বাদ দিবে কোনো না কোনো ভাবে, জাস্ট অ্যাভয়েড হার, জাস্ট ইগনোর হার, দে জাস্ট ইগনোর মি। আচ্ছা, এবং এই ঘটনার পর থেকে দাদা আমি কখনো আর কোনো একদম 100% কনফার্ম না হওয়া পর্যন্ত, শুটিং হওয়া না পর্যন্ত না, আমি কোনো প্রজেক্ট নিয়ে না হোপ ফিল করি না, বা আমি অ্যাটাচই হই না, এবং আমি স্ক্রিপ্টেও অ্যাটাচড হই না। আমাকে যা দিবে ওইটুকুই আমি তোমাকে দিব। ওই যে আগে যেরকম আমার ভিতরে এক ধরনের একটা ইয়ে ছিল, খুব ইন্টারেস্ট ছিল যে কোনো একটা স্ক্রিপ্ট পাইলে আমি ওই স্ক্রিপ্ট পড়ে জামা করে ফেলতাম, এবং ধরো স্ক্রিপ্টে ধরো হোমওয়ার্ক করে, মানে স্ক্রিপ্টে কোনো সাদা জায়গা রাখতাম না, বা ধরো নিজের মাথায় কোনো আইডিয়া আসলে ওই স্টোরিটা নিয়ে বা ওই কন্টেন্টটা নিয়ে কোনো আইডিয়া আসলে আমি ওটার সাথে সাথে মানে শেয়ার করতাম, এবং ইন্টারেস্টিং আইডিয়াই আসছে অলওয়েজ, এবং যেটা ডিরেক্টররা অলওয়েজ বেশিরভাগ সময়ই দেখতাম যে অ্যাকসেপ্টও করছে। তো ওই ঘটনার পর থেকে না আমি কোনো স্ক্রিপ্টার এভাবে ইমোশনালি ইনভলভ হই না। এটা বোঝাটা খুব ইজি, আমিও বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে কাস্টিং এর ব্যাপারে যে জিনিসটা হলো, এবং ইউ নো হোয়াট, এটা বেশ কয়েকবার হয়েছে, নট ওয়ান্স, একাধিকবার। এবং ইউ অ্যাকসেপ্টেড, কিছু করার নাই। কি করব, কার সাথে ফাইট করব? আর এখানে তো আসলে বাক স্বাধীনতা বলে, যখনই আমি এগুলো বলতে যাব তখন তো আর আমার সাথে কেউ মিশবেও না, কেউ কথা বলবে না। অফ কোর্স বিশ্বাস করি। সিন্ডিকেট আছে আসলেই? অবশ্যই আছে। এবং ওই সিন্ডিকেটের লাভটা কি, লোকসানটা কি? লাভটা কি বেসিক্যালি, কেন সিন্ডিকেটটা হবে? সিন্ডিকেটের লাভটা হচ্ছে ধরো সিন্ডিকেট তো একজন মানুষ নিয়ে সম্ভব না। ধরো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেরকম হয়, ধরো 8-10 জন মিলে ইনভেস্ট করে একটা কোম্পানি বিল্ড আপ করে। সো সিন্ডিকেটটা ইটস লাইক দ্যাট, যে 8-10 জন নিজেদের বন্ধু বা একটা ক্লোজ সার্কেল বা ক্লোজ কলিগস, দে উইল ওয়ার্ক অ্যান্ড অনলি দে উইল ওয়ার্ক। এখন ধরো দে হ্যাড দ্যাট পাওয়ার, অর দে হ্যাড দ্যাট স্পেস, অর দে মেড দ্যাট দেমসেলফ দেয়ার। এবং ওদেরও জার্নিটা যে খুব সহজ আমি এটা বলতেছি না, ওই জায়গাটা হোল্ড করতে বা ওই পাওয়ারটা হোল্ড করতে তো তাদেরও একটা সময় লেগেছে, বা তাদেরও পরিশ্রম আছে। কিন্তু আমার মনে হয় যে ট্যালেন্ট আসলে একটু ভ্যালু করা উচিত, শিল্পীদেরকে ভ্যালু করা উচিত। আর ইন্ডাস্ট্রিটা কখনোই বড় হবে না যদি তুমি এটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে ফেলো। এবং ধরো তাইলে তো আর ওটা ইন্ডাস্ট্রি হলো না, তুমি একটা মুদির দোকান দাও বেটার। তো একটা ইন্ডাস্ট্রি যখন ইন্ডাস্ট্রির মধ্যে যখন সিন্ডিকেট অনেক স্ট্রং হয়ে যায় না, তখন ইট বিকেম এ মুদির দোকান। সো তোমার যা যা লাগবে শুধু তোমারই লাগবে, আসলে অন্য কারোর কোনো ভালো হবে না, তোমাদের ভালো হবে। এবং দর্শকেরও এটা খুব বেশি দিন ভালো লাগবে না। আমরা দেখছি যে নাটকের ইন্ডাস্ট্রির অবস্থা। আচ্ছা, এই যে আনকনভেনশনাল লুক বা আনকনভেনশনাল ফিগার যাই বলি না কেন, এটা কি কখনো প্রতিবন্ধকতা হয়েছিল তোর? মানে তুই কি মনে করিস এটাও একটা প্রতিবন্ধকতা, যে আমি হয়তো একটা রোমান্টিক ক্যারেক্টার করেছি, খুব সুন্দর, খুব সুইট, কিন্তু আমি মৌসুমী আহমেদকে নিতে চাই, কিন্তু এই কারণে আমি আটকে যাচ্ছি, এরকম কি কখনো? যথেষ্ট সুন্দর রোমান্টিক সুইট সফট ক্যারেক্টার আছে আমার। তুমি ইউটিউবে সার্চ দাও, আমার সো মেনি স্টোরিজ আই হ্যাভ ডান ইন এ ভেরি কনভেনশনাল ক্যারেক্টার, অর ইন এ ভেরি সুইট পাশের বাড়ির মেয়ের ক্যারেক্টার। শাহিন ভাইয়ের একটা কাজ করছিলাম 2014-তে স্টার্ট করছিলাম, ভালোবাসার চতুষ্কোণ। হ্যাঁ, আমি আর নাইম ভাই ছিলাম, এত সুন্দর ক্যারেক্টার। আমার নাম ছিল সাদিয়া। ও একদম চুপচাপ ঠান্ডা একটা মেয়ে, এবং ওর হবু হাজবেন্ড যার সাথে ওর বিয়ে হবে, সে ওর বাড়িতে এসে ধরো পিছনে ইয়ে করে করে উঠে ওর সাথে দেখা করতে আসতো। সো ওই সুইট ক্যারেক্টার, ওইটা তো আমি প্লে করছি, দ্যাট ওয়াজ অলসো মি। সো হোয়াটস দ্য প্রবলেম নাও?
ওটাই ওই জন্য হোয়াটস দ্য প্রবলেম আফটার 2018? আমি প্রবলেমটা মোটামুটি একটু হালকা ধরিয়ে দিয়েছি তোকে, সম্ভবত ওটাই ধরো প্রবলেম। এটা ধরো একটা পর্যায়ে আমার যেটা হয়েছিল, সব জায়গা থেকে শুনতাম যে ওর হাইট অনেক অনেক বেশি হাইট, কিন্তু এইটা কিন্তু আমি প্রথমে আমার ক্যারিয়ারের স্টার্টের দিকে আমি শুনি নাই, কারণ তখন আমি মানে মৌসুমী হামিদ, আমি মানে বাই দ্য গ্রেস অফ গড, এটা একদম আল্লাহর ইচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব না আমি বলবো, এবং সবার দোয়া। আমি শিখেছি ভাইয়া, আমি কখনোই ছোট বড় কিছু করি নাই, আমি সবসময় শিখেছি, আমি সবার কাছ থেকে শিখেছি, আমি কখনো অহংকার করি নাই, কখনোই অহংকার করি নাই। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে ইফ ইউ আর এ লিড আর্টিস্ট, তোমাকে কিছু পলিটিক্স করতেই হবে। আই চুজ নট টু। আমার ডাউনফল, বা তোমার যদি মনে হয় যে আমি কেন এত আন্ডাররেটেড, আমি বলবো আমার ডাউনফল এই কারণে হচ্ছে আই শুড, ধরো আমি যখন বুঝে যাব মানুষ হিসেবে তুমি কেমন, তোমার সাথে আমি পারবো না মিশতে, যেটা হয়েছে আমি পারি নাই মিশতে। এখন এখানে তো মেশাটা ইম্পর্টেন্ট, তো তুমি যদি না মিশতে পারো, তোমাকে যদি ওরা বিশ্বাস না করতে পারে, তাহলে কেন ওরা তোমাকে ওদের বন্ধু বানাবে, রাইট? এটাও সত্য না? সো আমি আসলে নিজের দোষী, আর কারোর কোনো দোষ নাই এখানে। আর দুটো প্রশ্ন আছে আমার, প্লিজ। একটা হচ্ছে এই যে আমরা এরকম এগুলোকে তো কাউচই বলে, জি, তো এরকম একটা ওয়ার্ড আছে কাস্টিং কাউচ। উফ, হ্যাঁ, তো ওরকম কখনো কি মৌসুমী হামিদের জন্য এরকম কোনো অফার এসছে কিনা, বা সাহস করে কেউ এরকম কিছু করার চেষ্টা করেছিল কিনা? মৌসুমী হামিদের জীবনে কি এরকম হয়েছে, মানে ইনডিসেন্ট প্রপোজাল? অফ কোর্স, ডেফিনেটলি, তাই? ডেফিনেটলি, ওয়াই নট? এটা তো খুবই র্যান্ডম আমাদের, and I respectfully and gracefully denied all those. কিভাবে ডিনাই করলে একটু বলে শোনা না। কেউ একজন এরকম বলল যে মৌসুমী, তোমাকে আমি কাজটা নিতে পারি, বাট ইউনো তুমি তো বুঝোই সব। হ্যাঁ, আমি তখন আমি বলছি, এভাবে বলছি, ও হো, বুঝছি ভাইয়া, আমার আপনার সাথে কাজ করার যোগ্যতাই নেই, মানে আই এম টু ব্যাড ফর ইউ, you should get some more good, someone very good and more beautiful. আমার যোগ্যতাই নেই ভাই, আমাকে নিয়ে হবে না ভাই, আমার যোগ্যতাই নেই ভাই। এবং এরকম হয়েছে অনেকবার হয়েছে, কয়েকবার হয়েছে, খুব বেশি না। আমি আই বিল্ড মাই পার্সোনালিটি লাইক দ্যাট, যে আসলে তোর সাথে কেউ আসলে খুব বেশি আমাকে সাহস আমাকে করে নাই, এবং আমি আমার পার্সোনালিটিটা বিল্ড করছি এভাবে। প্রথম রিঅ্যাক্ট করে ফেলতাম, শুরুর দিকে বুঝতাম না, রিঅ্যাক্ট করে ফেলতাম, গ্যাঞ্জাম করে ফেলতাম, শত্রু হয়ে যাইতাম, কিন্তু যখন আস্তে আস্তে ম্যাচিওরড হয়েছি, তখন আমি বুঝছি হাউ টু হ্যান্ডেল ইট। আমার আসলে ওই জায়গাটা আর আমাকে পোহাইতে হয় নাই, খুব কম হয়েছে আমাকে। ভেরি গুড। এবং আমি মনে করি, ধরো if your personality is strong, nobody will dare to ask you, let's go with me. Nobody. True, very true. Last question. Yes. সিনেমার ব্যাপারে মৌসুমী হামিদের উত্তরটা কি, বা সে কি ভাবে, সিনেমা নিয়ে কিছু ভাবে, সিনেমাতে অ্যাক্টিং করা নিয়ে আগামীতে? অফ কোর্স আমি সব আর্টিস্টেরই এক ধরনের ড্রিম থাকে যে ওরা অ্যাক্টিং করবে, ভালো অ্যাক্টিং করবে, এবং সিলভার স্ক্রিনে ওদের যখন ছবি চলবে, ওরা ওইটার জন্য ওরা অ্যাপ্রিসিয়েটেড হবে। আমার কিছুদিন আগে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে, নয় মানুষ, তো আমি সুন্দর গল্পের সিনেমা করতে চাই দাদা, খুব ভালো গল্পের, যে এবং সিনেমায় না ওই অ্যাক্টিংটা, তুমি ছোট ছোট, বড় পর্দা তো তুমি তোমার অ্যাক্টিং এর ছোট ছোট ডিটেইলগুলো না বোঝা যায়, দেখা যায়। হ্যাঁ, সো আমি না ওইরকম গল্পে কাজ করতে চাই, আমি না বহুত দিন ধরে ওয়েট করতেছি দাদা, একটা সুন্দর গল্প যদি পাই, তাইলে ফাটা ফেলতে পারতাম, কি বলবো, এর চেয়ে বেশি ভালো ল্যাঙ্গুয়েজ, সুন্দর ডিসেন্ট ল্যাঙ্গুয়েজ আমার মাথায় আসতেছে না আমার। এবং আমি সিনেমাটা আমি করে যেতে চাই দাদা, এবং আমি আমার বয়স অনুযায়ী, আমার ফ্রেন্ড, একটা পিচ্চি ফ্রেন্ড, কিন্তু এই অ্যাক্টিং এর ক্ষুধা তো পাচ্ছি না অনেকদিন ধরে, কিভাবে মেটাচ্ছি? কিছু যে কিছুদিন আগে একটা মিউজিক ভিডিও করলাম, আমার একটা ফ্রেন্ড অতসী, সুন্দর গান গায়, ও বলল যে এরকম একটা স্টোরি করব, তুমি করবা কিনা আমার এই গানের সাথে? গানটা শুনলাম ফ্যান্টাস্টিক, চল আমি অ্যাক্টিং করে ফাটায় ফেলবো। সো ওর গান আর ওইখানে আমার পারফরমেন্স, দুইটা মিলে এত সুন্দর হয়েছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। সো এবং ওরা 3 দিন ধরে দেখছে আমি কি পরিমাণ 102 ডিগ্রি জ্বর নিয়ে, এতগুলা নিয়ে আমি গেছি, একটানা বৃষ্টিতে ভিজছি, আমি ঝর্ণায় ভিজছি, করছি, একবারও উফ করি নাই,
কারণ আই ওয়াজ ইনটু দ্যাট, মানে আমার মনে হয়েছে আই ওয়াজ ইনটু দ্যাট ক্যান্সার পেশেন্ট, এবং তখন আমার এরকম শরীরটা খারাপ ছিল দেখে ওইটা আমার আরো সুবিধা আরো হয়েছে, বেশি আরো বেশি easy সুবিধা হয়েছে, হয়েছে যে আই এম অ্যাবাউট টু ডাই, আমার জীবনের জাস্ট 2টা আর দিন বাকি, অল্প একটু জীবন বাকি, আমি জীবনটা একটু বাঁচি। বাবা, হ্যাঁ, তো ধরো তুমি যদি এরকম একটা পুরো ফুল লেন্থ স্টোরি আমাকে দাও, তো বললাম তো মানে আই এম ওয়েটিং ফর দ্য মাস্টারপিস, যে খুব মানে পারফর্ম করতে পারবো। and your wait should be over in a while, আমার মনে হয় যে উচিত আমার মতন যারা আর্টিস্ট আছে। অবশ্যই দাদা, আমি কখনো না হোপলেস হই নাই, আমি কখনোই হোপলেস হই নাই। হ্যাঁ, কয়েকবার আমি ডিপ্রেসড হয়েছি বা ফ্রাস্ট্রেটেড হয়েছি, কতক্ষণ নেওয়া যায়, কিন্তু আমি কখনো হোপলেস হই নাই। যে সাবর কা ফল মিঠা হতা হ্যায়, আমরা এটা শুনছি না এরকম একটা কথা। এবং সৃষ্টিকর্তা যারা অপেক্ষা করেন পেশেন্সলি, তাদের ওই অপেক্ষার ওই রিওয়ার্ড সৃষ্টিকর্তা দেন বলে আমি বিশ্বাস করি। এবং আমি আমার লাইফে ওই ওনার হিসাবও খুবই সুন্দর আমি দেখছি। উনি একদম বরাবর, ওনার হিসাবে কোনো কে বড় কে ছোট, কার ভিউ বেশি কার ভিউ কম, উনি ওইভাবে আসলে হিসাব করেন না। উনি একদম যে রিওয়ার্ড অফ নেচার, যেটা আমি বিশ্বাস করি, আমার মনে হয় ওইটা আমি পাবো দাদা, আজ হোক আর কাল হোক, আই উইল গেট দ্যাট ইনশাআল্লাহ। উইথ দিস মানে ভেরি গুড নোট আমরা শেষ করব, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আজকের অপেক্ষার ফল আসলেই মিষ্টি হয়। আজকে আমরা মৌসুমীকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে, এবং এটা আমরা আমাদের অনুষ্ঠানটা রিওয়ার্ড হিসেবেই নিচ্ছি। ওহ, থ্যাংক ইউ দাদা, দিস ইজ রেসপেক্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দাদা, আই এম সো গ্রেটফুল, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি খুব ভালো লেগেছে। আমরা অনেক রকমের গল্প করেছি, অনেক ইনসাইড স্টোরি আমরা জানতে পেরেছি। একজন অভিনেত্রী মৌসুমী হামিদ থেকে বড় যে একজন মানুষ মৌসুমী হামিদ, সেটার প্রমাণ মৌসুমী হামিদ রেখেছে আজকের অনুষ্ঠানে। আগামী পর্বে আরেকজন তারকা অতিথি নিয়ে হাজির অবশ্যই। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বাসে মিলায় বন্ধু হয়ে অনুষ্ঠানের সাথে থাকবেন, দেবাশিস বিশ্বাসের সাথে থাকবেন, এবং সর্বোপরি ভালো থাকবেন। থ্যাংক ইউ।